আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ সংঘাত আর জেনজিদের বিক্ষোভে উত্তাল ছিল বিশ্ব। ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথম মার্কিন হামলা, সরাসরি যুদ্ধ শুরু। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, ৩ শিশুসহ আহত ৪। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সামনে আনলেন জেলেনস্কি, পুতিন কি মানবেন? উত্তর কোরিয়ার যুদ্ধপ্রস্তুতির প্রদর্শনী, ২টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। আমেরিকা, ইসরায়েল, ইউরোপের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের হুঙ্কার ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদায়ী বছরটি বিশ্ব রাজনীতির ইতিহাসে সম্ভবত অন্যতম ঘটনাবহুল এবং অস্থির একটি সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে একদিকে আমরা দেখেছি পরাশক্তিগুলোর মধ্যে ক্রমাগত বাড়তে থাকা সামরিক উত্তেজনা, আর অন্যদিকে দেখেছি তরুণ প্রজন্ম বা জেনজিদের অভূতপূর্ব এক জাগরণ, যা প্রচলিত ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় গত কয়েক মাসে এমন কোনো মহাদেশ নেই যেখানে কোনো না কোনো সংঘাত বা বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা যায়নি। বিশেষ করে ইউরোপের বুকে চলা দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি পুরো বিশ্ব অর্থনীতি ও কূটনীতিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে, যার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তবে এই যুদ্ধে ডামাডোল ছাপিয়ে যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল জেনজি প্রজন্মের সাহসী উত্থান, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে রাষ্ট্রযন্ত্রের অনিয়ম, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে এবং প্রমাণ করেছে যে প্রথাগত রাজনীতির বাইরেও পরিবর্তনের ডাক দেওয়া সম্ভব। আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশে ছাত্র জনতার এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তা অনেক বিশ্লেষকের মতেই বিশ্ব ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। কারণ এই প্রজন্মটি তথ্যে অবাধ প্রবাহে বিশ্বাসী এবং তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে জানে, যা অনেক শক্তিশালী সরকারকেও পিছু হটতে বাধ্য করেছে। অর্থনৈতিক মন্দা, বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলো যখন সাধারণ মানুষকে কোণঠাসা করে ফেলছিল, ঠিক তখনই এই তরুণদের কণ্ঠস্বর নতুন আশার আলো দেখিয়েছে। যদিও এর ফলে অনেক স্থানেই রাষ্ট্রীয় বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং প্রাণহানির মতো মর্মান্তিক সংবাদও আমাদের শুনতে হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে এই ইউথ পাওয়ার বা তরুণদের শক্তি বিশ্ব রাজনীতিতে ডিসিশন মেকিং প্রসেসে বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ তারা আর কেবল নীরব দর্শক হয়ে থাকতে রাজি নয়। যুদ্ধের ভয়াবহতা একদিকে যেমন মানবিক বিপর্যয় ডেকে এনেছে, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং শিশুদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, ঠিক তার বিপরীতে তরুণদের এই জাগরণ বুঝিয়ে দিচ্ছে যে মানুষ এখনও পরিবর্তনের স্বপ্ন দেখে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে ভয় পায় না। আপনারা যারা নিয়মিত বিশ্ব পরিস্থিতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রযুক্তির ব্যবহার এই সংঘাত এবং বিক্ষোভ উভয় ক্ষেত্রেই কিভাবে গেম চেঞ্জার হিসাবে কাজ করেছে। একদিকে ড্রোন আর মিসাইল হামলার লাইভ ফুটেজ যেমন যুদ্ধের ভয়াবহতাকে আমাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে, তেমনি অন্যদিকে একটি মাত্র হ্যাশট্যাগ বা ভাইরাল ভিডিওর মাধ্যমে লাখো মানুষ রাস্তায় নেমে আসছে, যা আধুনিক বিশ্বের এক নতুন বাস্তবতা। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা এখন কতটা সংযুক্ত এবং একই সাথে কতটা নাজুক। তবে এত সব নেতিবাচক খবরের ভিড়েও জেনজিদের এই অদম্য সাহস আমাদের মনে করিয়ে দেয় যে ভবিষ্যৎটা হয়তো এতটা অন্ধকার নয় যতটা আমরা ভাবছি। আপনারা কি মনে করেন এই জেনজিদের আন্দোলন বিশ্বকে একটি পজিটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যুদ্ধের করাল গ্রাস যে কতটা নির্মম হতে পারে তার আরও একটি হৃদয়বিদারক দৃষ্টান্ত আমরা দেখলাম ইউক্রেনে, যেখানে রাতের আধারে চালানো রাশিয়ার ড্রোন হামলায় ৩ শিশুসহ মোট ৪ জন আহত হওয়ার খবর বিশ্ববিবেককে আবারও নাড়া দিয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মানুষ আশা করছিল যে হয়তো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের তীব্রতা কিছুটা কমবে, কিন্তু বাস্তবতা হল বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা থামছেই না, বরং দিন দিন তা আরও ভয়াবহ রূপ ধারণ করছে।
স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্যমতে হামলাটি চালানো হয়েছে একটি আবাসিক এলাকায়, যেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না, আর সেখানেই ঘুমের মধ্যে থাকা শিশুগুলো এই নৃশংসতার শিকার হয়েছে, যা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে কোলাটেরাল ড্যামেজ বা পার্শ্ব প্রতিক্রিয়ার নামে সাধারণ মানুষের জীবনকে কতটা তুচ্ছ জ্ঞান করা হচ্ছে। ড্রোন প্রযুক্তির ব্যবহার এই যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ এগুলো সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় ঘন ঘন হামলা চালানো সম্ভব হচ্ছে, আর এর ফলে ইউক্রেনীয়দের মানসিক স্বাস্থ্যের ওপর যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে তা অবর্ণনীয়। আহত শিশুদের শারীরিক জখম হয়তো সময়ের সাথে শুকিয়ে যাবে, কিন্তু রাতের আকাশ চিরে ধেয়ে আসা ড্রোনের সেই ভয়ঙ্কর শব্দ এবং বিস্ফোরণের আতঙ্ক তাদের মনে যে ক্ষত সৃষ্টি করেছে তা সারা জীবন তাদের তাড়া করে ফিরবে। আন্তর্জাতিক মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হলেও কার্যক্ষেত্রে এর কোনো প্রভাব যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে না, বরং উভয় পক্ষই তাদের অবস্থান আরও শক্ত করছে এবং পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি নিচ্ছে। শীতকাল এগিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার শঙ্কাও বাড়ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা সংস্থাগুলো কাজ করতে গিয়ে হিমশিম হাচ্ছে, কারণ নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক সময় আক্রান্ত এলাকায় পৌঁছানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করছি বিশ্ব নেতারা অন্তত শিশুদের নিরাপত্তার কথা ভেবে যুদ্ধবিরতির কোনো কার্যকর পদক্ষেপ নেবেন। যুদ্ধের এই করুণ চিত্র আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার লড়াইয়ে সবসময় সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হয়। আপনাদের কাছে প্রশ্ন, এই ধরনের বেসামরিক হামলার বিচার কি আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত? কমেন্টে আপনাদের মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির দাবা বোর্ডে এবার সম্ভবত সবচেয়ে বড় এবং ঝুঁকিপূর্ণ চালটি চেলে ফেলা হলো, কারণ ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন হামলার যে খবরটি সামনে এসেছে তা যদি পুরোপুরি সত্য হয় এবং এর পেছনের উদ্দেশ্য যদি সত্যি সামরিক আগ্রাসন হয়, তবে তা ল্যাটিন আমেরিকার পুরো ভূরাজনৈতিক সমীকরণকে তছনছ করে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে যে শীতল সম্পর্ক এবং কূটনৈতিক টানাপড়েন চলছিল তা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিচ্ছে কিনা সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। ভেনেজুয়েলার বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সরাসরি ভূখণ্ডে হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন এবং এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুমুল বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হামলার ধরন এবং লক্ষ্যবস্তু কী ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে এটি হয়তো কোনো নির্দিষ্ট কৌশলগত স্থাপনা বা সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার উদ্দেশ্য হতে পারে ভেনেজুয়েলার সরকারকে একটি কড়া বার্তা দেওয়া অথবা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করা। তবে ভেনেজুয়েলার সরকারও নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। তারা ইতিমধ্যেই বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছে এবং এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে। এই ঘটনার সবচেয়ে বড় ভয়ের দিক হল ভেনেজুয়েলার সাথে রাশিয়া এবং ইরানের মতো দেশগুলোর শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে আমেরিকা যদি এখানে বড় কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে রূপ নিতে পারে, যেখানে বিশ্বের পরাশক্তিগুলো জড়িয়ে পড়তে পারে। তেলের বাজারের দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ এবং সেখানে কোনো বড় সংঘাত শুরু হলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিতিশীলতা তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ আমদানিকারক দেশগুলোর উপর। আমেরিকার এই পদক্ষেপকে অনেকে দেখছেন তাদের আধিপত্য বজায় রাখার একটি চেষ্টা হিসেবে, আবার অনেকে মনে করছেন এটি ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটানোর একটি মরিয়া প্রয়াস। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে বিদেশি সামরিক হস্তক্ষেপ কখনোই কোনো দেশের জন্য দীর্ঘমেয়াদী শান্তি বয়ে আনতে পারেনি। এই হামলার পর ল্যাটিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া কী হয় তা দেখা অত্যন্ত জরুরি, কারণ তারা যদি আমেরিকার এই পদক্ষেপকে সমর্থন না করে, তবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। যুদ্ধের দামামা যখন বাজতে শুরু করেছে, তখন সাধারণ ভেনেজুয়েলানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। দর্শক, এই ঘটনা কি সত্যিই একটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেবে, নাকি এটি কেবলই একটি সাময়িক উত্তেজনা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদের জানাবো। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অচলাবস্থা কাটাতে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি একটি শান্তি পরিকল্পনা বা পিস প্ল্যান জনসমক্ষে এনেছেন, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর জল্পনা কল্পনা এবং কূটনৈতিক বিশ্লেষণ। এই পরিকল্পনাটি এমন এক সময়ে সামনে এলো যখন যুদ্ধক্ষেত্র কার্যত স্থবির হয়ে আছে এবং উভয় পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই আমেরিকার এই প্রস্তাবটিকে অনেকে যুদ্ধের মোড় ঘোরানোর একটি শেষ চেষ্টা হিসেবে দেখছেন।
জেলেন্সকি তার বক্তব্যে এই পরিকল্পনার কিছু মূল দিক তুলে ধরেছেন, যার মধ্যে হয়তো নিরাপত্তা নিশ্চয়তা, ভূখণ্ডের অখণ্ডতা এবং ন্যাটোতে যোগদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি এই শর্তগুলো মেনে নেবেন? ক্রেমলিনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে তা খুব একটা ইতিবাচক নয়, কারণ পুতিন বরাবরই তার অবস্থানে অনড় এবং তিনি মনে করেন যে ইউক্রেনকে তার কৌশলগত লক্ষ্যগুলো মেনে নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি যদি পুতিনের কাছে পরাজয় বা দুর্বলতা হিসেবে মনে হয়, তবে তিনি তা কখনোই গ্রহণ করবেন না, বরং পাল্টা পদক্ষেপ হিসেবে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারেন। অন্যদিকে জেলেন্সকির জন্যও এই পরিকল্পনা মেনে নেওয়া সহজ নয়, যদি সেখানে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোকে ছেড়ে দেওয়ার কোনো শর্ত থাকে, কারণ ইউক্রেনের জনগণ তাদের মাটির 1 ইঞ্চিও ছাড়তে রাজি নয়। এই পরিকল্পনাটি সফল হওয়ার পথে আরও একটি বড় বাধা হল আন্তর্জাতিক রাজনীতির অবিশ্বাস। রাশিয়া মনে করে আমেরিকাই পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করতে চাইছে, আবার ইউক্রেন মনে করে পশ্চিমারা হয়তো যুদ্ধের ক্লান্তি থেকে মুক্তি পেতে তাদের ওপর কোনো অন্যায্য চুক্তি চাপিয়ে দিচ্ছে। তবে আশার কথা হল, অন্তত আলোচনার একটি দরজা তো খোলা হয়েছে এবং যুদ্ধ শব্দটি বাদ দিয়ে এখন সমাধান বা পরিকল্পনা নিয়ে কথা হচ্ছে। জেলেন্সকি তার কূটনৈতিক সফরে এই পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিশ্বনেতার সমর্থন আদায়ের চেষ্টা করছেন, যা পুতিনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয় হল, পর্দার আড়ালের কূটনীতি বা ব্যাকডোর ডিপ্লোমেসি কতটা কার্যকর হয় এবং সত্যিই কি আমরা অদূর ভবিষ্যতে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান দেখতে পাব, নাকি এটি কেবল আরেকটি ব্যর্থ প্রচেষ্টার দলিল হয়ে থাকবে। যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা বিশ্ব অর্থনীতিকে যেভাবে পঙ্গু করে দিচ্ছে, তাতে সবাই চায় একটি দ্রুত সমাধান, কিন্তু সেই সমাধানটি হতে হবে সম্মানজনক এবং টেকসই। আপনারা কি মনে করেন, পুতিন এই প্রস্তাবে রাজি হবেন? এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনার পারদ আবারও তুঙ্গে উঠল যখন উত্তর কোরিয়া তাদের সর্বশেষ সামরিক শক্তির প্রদর্শনী হিসেবে 2টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা তাদের যুদ্ধ প্রস্তুতির অংশ বলে দাবি করা হচ্ছে। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ কেবল দক্ষিণ কোরিয়া বা জাপানের জন্যই নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের জন্যেও একটি বড় সতর্কবার্তা, কারণ কৌশলগত বা স্ট্র্যাটেজিক শব্দটি সাধারণত এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয় যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেশ কিছুদিন ধরেই তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে আসছেন এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক অবরোধ তার সামরিক উচ্চাভিলাষকে দমাতে পারবে না। এই ক্রুজ মিসাইলগুলো নিচু উচ্চতায় উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে সক্ষম, যা বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এটি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান তাৎক্ষণিকভাবে এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে এবং জরুরি বৈঠকে বসেছে, কারণ তাদের প্রধান শহরগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া তাদের অস্ত্রাগারকে আধুনিকায়ন করছে এবং সলিড ফুয়েল টেকনোলজি বা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল তৈরির দিকে ঝুঁকছে, যা তাদের হামলা করার ক্ষমতাকে আরও বহুমুখী ও বিপজ্জনক করে তুলছে। এই পরীক্ষার টাইমিংটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ যখন বিশ্ব অন্য প্রান্তের যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন উত্তর কোরিয়া নিঃশব্দে তাদের শক্তি বাড়িয়ে নিচ্ছে এবং আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। আমেরিকার মিত্র দেশগুলো এখন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর কথা ভাবছে, যা পরিস্থিতিকে আরও উস্কে দিতে পারে এবং একটি ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে যে মিসাইলগুলো লক্ষ্যবস্তিতে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যা তাদের প্রযুক্তিগত উন্নতির প্রমাণ। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই অস্ত্র প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে, নাকি এটি বিশ্বকে আরও একটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে? আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে, কারণ ইরান এবার সরাসরি আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের এক কঠোর হুঁশিয়ারি বা হুঙ্কার দিয়েছে, যা সাম্প্রতিক সময়ের ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই বক্তব্যকে কোনো সাধারণ হুমকি হিসেবে দেখার সুযোগ নেই, কারণ গত কয়েক বছরে ইরান তাদের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি করেছে এবং তাদের প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলো পুরো মধ্যপ্রাচ্য জুড়েই সক্রিয় রয়েছে।
এই হুমকির পেছনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন গাজা এবং লেবাননের চলমান সংঘাত, ইরানের ওপর পশ্চিমা বিশ্বের নতুন নতুন নিষেধাজ্ঞা এবং পরমাণু চুক্তি নিয়ে অচল অবস্থাকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের জাতীয় নিরাপত্তা বা স্বার্থে আঘাত লাগে তবে তারা আর চুপ থাকবে না এবং তাদের জবাব হবে বহুমুখী ও বিধ্বংসী, যা তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও হতে পারে। ইউরোপের দেশগুলো এতদিন ইরানের সাথে কিছুটা নরম সুরে কথা বললেও এবার তাদের বিরুদ্ধেও যুদ্ধের হুমকি আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে এবং ন্যাটো জোটের সদস্যরাও এখন নড়েচড়ে বসেছে। ইসরায়েল অবশ্য আগে থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত বলে দাবি করে আসছে, কিন্তু এখন যদি আমেরিকা ও ইউরোপ এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির জন্ম দিতে পারে। ইরানের এই হুঙ্কার হয়তো একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলও হতে পারে, যাতে পশ্চিমারা তাদের ওপর থেকে চাপ কমায়, কিন্তু আগুনের পাশে বসে এই ধরনের খেলা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতিতে বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ তারা চায় না তাদের ভূখণ্ড কোনো যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠুক। বিশ্ব অর্থনীতির জন্যেও এটি এক অশনি সংকেত, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ মানেই জ্বালানি তেলের সংকট এবং দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি। আমরা আশা করি কূটনীতির মাধ্যমে এই উত্তপ্ত বাক্য বিনিময় শেষ হবে এবং শান্তির পথ খুঁজে পাওয়া যাবে, কারণ যুদ্ধের ভয়াবহতা কারোর জন্যই মঙ্গলজনক নয়। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খবরের সাথেই থাকুন।